আমি প্রথমে আমার ই রিটার্নের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আমি আমার টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি। এটা হচ্ছে আমার প্রোফাইল। এখানে আমার টিন নাম্বারটা দেওয়া আছে। দেন আমি আমার ডকুমেন্টসগুলো ইনপুট করা শুরু করেছি, যে সমস্ত তথ্যগুলো আছে। তো এখানে রেগুলার ই রিটার্নে আসলে শুরুতে অ্যাসেসমেন্ট ইনফরমেশন যে অপশনটা আছে, সেখানে রিটার্ন স্কিম। তো এইখানে যেহেতু আমি আমার নিজের জন্য করব, সেহেতু এটা সেলফ হবে, সেলফ সিলেক্ট করা আছে। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার মানে কোন বছরের হিসাব নিকাশ আমরা করব, সেটা হচ্ছে 2024 এবং 25 অর্থ বছরের জন্য আমরা এই ডকুমেন্টসটা দাখিল করব। কিন্তু আমার সমস্ত তথ্য হবে 2023-24 সালের। দ্যাট মিন্স আমার ইনকাম ইয়ারটা হবে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 পর্যন্ত। তারপরে এখানে একটা অপশন আছে, অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবাভ মেনশন ইনকাম ইয়ার। এই বছরের মধ্যে আমার ট্যাক্স দেওয়ার মতো কোনো ইনকাম আছে কিনা, অবশ্যই আছে, সেখানে ইয়েস করা। অ্যানি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেমটেড ফর ট্যাক্স, তো এটা নো করা আছে। রেসিডেন্ট স্ট্যাটাস দেওয়া আছে রেসিডেন্ট। তারপরে এখানে আছে হেড অফ ইনকাম, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আমি যেহেতু চাকরি করি, সেহেতু আমার চাকরি থেকে আমার এই সমস্ত ইনফরমেশন দাখিল করব। তো আমার এই পেজের কাজ শেষ। এখন এখানে সেভ ড্রাফটও দেওয়া যেতে পারে, সেভ অ্যান্ড কন্টিনিউ। আমি যদি পরের পাতায় যেতে চাই, তাহলে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করব। তো সেভ হয়ে গেছে। এখন পরের পাতায় আসছে। পরের পাতায় এখানে আছে অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে আছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। আমার ইনকামের লোকেশনটা কোথায়, বা আমি কোন এলাকা থেকে ইনকামটা করি, সেটা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এখানে সিলেক্ট করা আছে। এখানে যে যে সিটি কর্পোরেশন যে যে ডিস্ট্রিক্টের হবে, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আরও কিছু তথ্য আছে, যে তথ্যগুলো আমার আসলে দরকার না, যেমন ফ্রিডম ফাইটার, পার্সন উইথ ডিসেবিলিটি, আরও বেশ কিছু অপশন আছে। তো এই অপশনগুলো যেহেতু আমার দরকার না, আমি এই অপশনগুলোতে যাচ্ছি না। ক্লেম ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্টমেন্ট, এখানে আমি এটাকে ইয়েস করে দিয়েছি। শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি, মানে কোনো কোম্পানি শেয়ার হোল্ডার বা ডাইরেক্টর কিনা, সেটা না, আমি এখানে নো করে দিয়েছি। এখানে আছে IT10B রিকোয়ারমেন্টস, এখানে আমার কিছু তথ্য দিতে হবে, সেগুলো আমি দিয়েছি। গ্রস ওয়েলথ ওভার, মানে 50 লাখ টাকার উপরে কিনা। তো আমার টোটাল হিসাব নিকাশ যেটা, সেটা 50 লাখ টাকার উপরে, যে কারণে আমি ইয়েস দিয়ে রেখেছি। ওন মোটর কার আছে কিনা, না। ওন অফশোর প্রপার্টি, সেটাও আমার নাই। হ্যাভ হাউস প্রপার্টি ইন অ্যানি সিটি কর্পোরেশন, ইয়েস। এখানে দিয়েছি যে কোনো সিটি কর্পোরেশনে আমার কোনো সম্পত্তি আছে কিনা। তো এইখানে এই অংশে আমি ইয়েস দিয়েছি, কারণ আমার একটা ফ্ল্যাট আছে, সেটার তথ্য এখানে দিতে হবে। যেমন এখানে পরের অপশনটা আছে এরিয়া অফ হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন, স্কোয়ার ফিটে দেখাইতে হবে যে সিটি কর্পোরেশনের মধ্যে আমার কোনো সম্পত্তি আছে কিনা। তো আমার যেহেতু একটা ফ্ল্যাট আছে, আমি সেখানে এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। তো এই তথ্যগুলো দেওয়ার পরে আমি আবার চলে যাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এখানে ইনকাম অপশন, এই ইনকাম অপশনের মধ্যে আমি এসেছি এখন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এখানে আমার নাম এবং আমার অফিসের ঠিকানা দেওয়া আছে। এমপ্লয়মেন্ট টাইপ, আমি যেহেতু সরকারি চাকরি করি, গভর্নমেন্ট পে স্কেল এবং পেমেন্ট হয় আইবাস প্লাস প্লাসে, তো সেই তথ্যটা দিয়েছি। এখানে নেম অফ অফিস, এখানে আমার নাম এবং অফিসের নাম দেয়া আছে, আমার ডেজিগনেশন দেয়া আছে, পার্টিকুলার্স দেয়া আছে, বেসিক পেমেন্ট কত আছে দেয়া আছে, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, বাংলা নববর্ষ ভাতা, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, তারপর কনভেনিয়েন্স অফ অ্যালাউন্স, এডুকেশন অ্যালাউন্স, স্পেশাল পে, টিফিন অ্যালাউন্স এবং সাবসিডি অফ ইন্টারেস্ট অফ হাউস বিল্ডিং লোন। আমার হাউস বিল্ডিং লোন নেওয়া আছে, এবং এই লোনের সাবসিডি হিসাবে সরকার আমাকে যে টাকা দেয়, সেটার একটা হিসাব এখানে দেখানো আছে। আমি 1 বছরের সরকার আমাকে 75,624 টাকা আমাকে দিয়েছে। তো এই তথ্যগুলো এখানে দেখবেন যে ডিলিট অপশন আছে, যদি কারোর জন্য এই অপশন প্রযোজ্য না হয়, তাহলে ডিলিট অপশন চাপ দিয়ে এগুলো ডিলিট করে দিতে পারেন।
তো যেহেতু আমার গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের কিছু জিনিস অপশন ফিক্সড করা থাকে, এগুলো থাকেই, এবং সেখানে যে টাকার পরিমাণটা আছে এটা অবশ্যই তাকে দিতে হবে। এখানে সেকেন্ড যে অপশন আছে এমপ্লয়মেন্ট সামারি, আমি এখানে যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলোর একটা সামারি আমি এখানে পাবো, এটাতে ক্লিক করলে। তো আমি এখানে ক্লিক করলাম এমপ্লয়মেন্ট সামারি, দেখেন এখানে আমি আগের পেজে আমি অপশনে যে তথ্যগুলো দিয়েছিলাম সেটা এখানে সামারি করে আসছে। বেসিক পে, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেনিয়েন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল অ্যালাউন্স, স্পেশাল পে, সব কিছু মিলে আমার এখানে যে তথ্যগুলো আসছে সেটা এখানে দেয়া আছে। তো আমার এখন টোটাল রেগুলার ইনকাম যেটা আসছে আমি এখানে সেটা দিয়েছি। তারপরে আমার টোটাল অ্যামাউন্ট আসছে, ঠিক আছে। ট্যাক্স এক্সেম্পট অ্যামাউন্ট যেটা সেটা আসছে, ট্যাক্সেবল অ্যামাউন্ট যেটা সেটা আসছে। তো ট্যাক্সেবল অ্যামাউন্ট আমার যেটা আসছে সেটাতে আমার ট্যাক্স দেয়া লাগবে না, আমার জিরো রিটার্ন দাখিল করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার এই তথ্যগুলোকে সেভ দিয়ে আমি আবার পরের পেজে যাচ্ছি। এইখানে দেখেন রিবেট অপশনের মধ্যে আমার ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, এখানে আমার কি কি ইনভেস্ট করা আছে সেটার একটা ডকুমেন্টস এখানে দিতে হবে। আমার বাচ্চার একটা লাইফ ইন্স্যুরেন্স করা আছে, সেই লাইফ ইন্স্যুরেন্সের নাম্বার, কোন কোম্পানিতে লাইফ ইন্স্যুরেন্স করা সেটা, এবং পলিসি ভ্যালু, প্রিমিয়াম পেড, আমি কত টাকা পে করেছি, এবং আমার কত টাকা এখন জমা আছে সেটা এখানে উল্লেখ করা আছে। তারপরে এখানে আরও অনেকের আছে যে ডিপিএস থাকে, অনেকের ডিপিএস থাকলে এখানে এই অপশনে ক্লিক করলে জায়গা পাবেন, সেখানে লিখতে হবে। সঞ্চয়পত্র যাদের আছে, স্টক এক্সচেঞ্জে যাদের শেয়ার আছে, আনুষঙ্গিক আরও যে তথ্যগুলো দরকার যার জন্য যেটা প্রয়োজন সেটা এখান থেকে ফিল আপ করে দিতে হবে। তারপরে আমার আরেকটা অপশন আছে জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এখানে যেহেতু আমরা সরকারি চাকরিজীবী যারা আছি তাদেরকে জিপি ফান্ডের একটা পরিমাণ টাকা সেখানে রাখতে হয়। তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেওয়া আছে, এবং কন্ট্রিবিউশন আমার মোট কত টাকা জমা আছে সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং বিএফ নামে আমাদের আর একটা অপশন আছে যেটা আমাদের প্রতি মাসে আমাদের স্যালারি থেকে কিছু অংশ কেটে রাখে, তো সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। যদি এখানে আরও কারো কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় এখানে অ্যাড বাটনে ক্লিক করলে বাকি তথ্য দিতে পারবেন। তো এইখানে আরও বিভিন্ন ধরনের অপশন আছে, যার জন্য যেটা প্রয়োজন সেটা সে ফিল আপ করে দিবেন। তো আমার এখানে টোটাল অ্যাকচুয়াল ইনভেস্ট যেটা আসছে সেটা, তারপরে টোটাল অ্যাভেলেবেল ইনভেস্টমেন্ট অফ রিবিট, এবং এই ইনভেস্টমেন্টের উপরে আমার ট্যাক্স আছে কি না সেটাও এখানে অটোমেটিক্যালি চলে আসে। তো আমার এই পাতার কাজ শেষ, আমি আবার সেভ দিয়ে কন্টিনিউ করছি। এইখানে আছে এক্সপেন্ডিচার, মানে আমার জীবিকা নির্বাহের খরচপত্র। তো এইখানে আমি প্রত্যেকটা অংশে ক্লিক করলে অপশন পাওয়া যাবে, এবং সেখানে অপশনগুলো পূরণ করতে হবে যে কার কী ধরনের খরচ, কীভাবে খরচ আছে। এখানে যেমন এই প্রথমটা আছে এক্সপেন্ডিচার অফ ফুড, ক্লোদিং অ্যান্ড আদার এসেনশিয়াল। তো এখানে আপনার গত এক বছরে কী পরিমাণ টাকা খরচ হয়েছে সেটা এখানে বসাতে হবে। অ্যাকোমোডেশন এক্সপেন্সেস, আপনার থাকার জায়গার ক্ষেত্রে কী পরিমাণ ভাড়ার টাকা লাগে আনুষঙ্গিক, বা যদি নিজের বাসা হয়, নিজের বাসা হলে সার্ভিস চার্জ সহ আনুষঙ্গিক যে খরচ হয় এক বছরে সেটা এখানে উল্লেখ করতে হবে। তো এইখানে যেহেতু আমি আমার নিজের ফ্ল্যাটে থাকি, এখানে আমি আমার সার্ভিস চার্জটা দেখিয়েছি। তো এরকম আরও যেগুলো আছে, অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, আপনার যাতায়াত বাবদ কত টাকা খরচ, তারপরে আপনার যদি গাড়ি থেকে থাকে ড্রাইভার, এবং তেল খরচ বা আনুষঙ্গিক মেনটেনেন্স যেটা আছে, ড্রাইভার স্যালারি, ফুয়েল অ্যান্ড মেনটেনেন্স যেটা আছে সেটা এখানে বসাইতে হবে। তো আমার যেহেতু এগুলো নেই আমি এগুলো বসাবো না। আদার ট্রান্সপোর্টের অনেক সময় বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য খরচ হয়, সেটাও এখানে দিয়েছি। তো এইখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন যার যার জন্য যেটা প্রয়োজন সেই অপশনটা ফিল আপ করে দিতে হবে। দিয়ে এখানে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, এখানে সর্বশেষ একটা হিসাব আসে যে আমার কত টাকা এক বছরে খরচ হয়েছে। তো আপনার ইনকাম কত এক বছরে এবং এক বছরে খরচ কত সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে ট্যাক্স দিতে হয়। তো আমার এই পাতার কাজ শেষ, আমি এখন সেভ দিয়ে কন্টিনিউ করছি। এখানে আসছে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। তো এইখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো
যার যার ক্ষেত্রে দিতে হবে। বিজনেস ক্যাপিটাল যদি কারো ব্যবসা থাকে তাহলে এটা দিতে হবে। নন এগ্রিকালচার প্রপার্টি যদি কারো থাকে, আহ, বাড়ি বা এই ধরনের, সেটাকে এখানে উল্লেখ করে দিতে হবে আপনার অ্যাসেটের মধ্যে। তো এইখানে যেহেতু আমার একটা ফ্ল্যাটের তথ্য দেয়া আছে, তো এইখানে নন এগ্রিকালচার প্রপার্টিজের মধ্যে সেটাকে ইনপুট করতে হবে। ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, টাইপ অফ অ্যাকুইজিশন, এটা কিভাবে আসছে, এরিয়া অফ প্রপার্টি। তো এখানে আমি আমার ফ্ল্যাটের তথ্য দিয়ে দিয়েছি। আমি আমার ফ্ল্যাটের যে ভ্যালু গভর্নমেন্ট দলিল অনুযায়ী, সেই ভ্যালুটা এখানে দেয়া আছে। দেন তারপরে আমি আমার শেষের পার্টে চলে যাচ্ছি। এখানে অনেকগুলো অপশন আছে। এগ্রিকালচার প্রপার্টি যদি কারো থাকে তাহলে দিয়ে দিতে হবে। সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, ডিপিএস। তো এইখানে সব ধরনের ইনফরমেশন দেওয়ার জায়গা আছে। যদি কারো এই ধরনের ইনফরমেশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে অপশনগুলোতে ক্লিক করে তথ্যগুলো দিয়ে দিবেন। তো এইখানে আমার প্রভিডেন্ট ফান্ডের কিছু টাকা আছে, সেটা এখানে দেয়া আছে। তারপরে আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেটা আছে, আমার একটা লাইফ ইন্স্যুরেন্স করা আছে, এর আগে বলেছি, সেইটাও তথ্যটাও এখানে দিয়ে দিতে হবে। এখানে আছে গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেমস। যদি কারো স্বর্ণ বা এই ধরনের কোনো কিছু থাকে তো সেইগুলো এখানে উল্লেখ করে দিতে হবে, এবং তার আনুমানিক একটা ভ্যালু সহ। তারপরে এখানে আছে ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম। আপনার যদি 1 বছরের মধ্যে কোনো কিছু কেনাকাটা পড়ে তাহলে সেটাও এখানে লিখতে হবে। তো সব মিলিয়ে এখানে আবার একটা অপশন আছে ক্যাশ ইন হ্যান্ড। যদি বছর শেষে আপনার কাছে কত টাকা আছে, আপনার কাছে কিছু টাকা তো থাকে অবশ্যই, সেই টাকা আপনার কত টাকা, সেই টাকাও আপনাকে এখানে দেখাইতে হবে। লায়াবিলিটিস আউটসাইড, আউটসাইড থেকে যে আপনার আরও কি কোনো সম্পত্তি আছে কিনা, তো বা কোনো লোন আছে কিনা। তো এখানে আমার হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে আমার একটা লোন আছে, তো সেই লোনের তথ্য এখানে দেয়া আছে। তো এইখানে টোটাল সামারিটা আসছে বাম পাশে, এবং এইখানে পুরো সামারিটা দেয়া আছে। গ্রস ওয়েলথ আমার এত, টোটাল লায়াবিলিটিস আউটসাইড বিজনেস, নেট ওয়েলথ, নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার। তো এখানে সমস্ত আমি এ পর্যন্ত যত ডেটা ইনপুট করেছি সমস্ত তথ্য এখানে সামারি করে আসছে। তো এটা যদি ঠিক থাকে, আর এইখানে দেখেন আপনার টোটাল ফান্ড আউটফ্লো, আপনার যত টাকা ইনকাম, আপনার সোর্স অফ ফান্ড, আপনার ফান্ড এবং আউটফ্লো যদি সমান না হয় তাহলে আপনার ডিফারেন্টটা জিরো আসবে না। তো জিরো যদি না আসে তাহলে আপনি জিরো রিটার্নটা দাখিল করবেন না। অনেকেই জিরো না হলেও জিরো রিটার্ন দাখিল করেন, কিন্তু সেক্ষেত্রে ভুল তথ্য সরকারের কাছে যায়। তো যে কারণেই আপনি এই অংশটা খুব সতর্কতার সাথে পূর্বের অপশনগুলো পূরণ করার পরে এখানে এসে আপনাকে মিলাইতে হবে যে আপনার টোটাল ফান্ড অফ আউটফ্লো এবং সোর্স অফ ফান্ড, এটা যদি এক না হয় তাহলে আপনার ডিফারেন্টটা এখানে জিরো হবে না। আর ডিফারেন্ট জিরো না হলে আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারবেন না। অর্থাৎ আপনার আয় এবং ব্যয় যদি সমান সমান হয় সেক্ষেত্রে আপনি জিরো রিটার্ন দাখিল করবেন বা আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো এইটা হচ্ছে মেইন অংশ। এটা যদি আপনি মাথায় রাখেন বা এইখানকার যোগ বিয়োগ যদি আপনি ঠিক করে মিলান তাহলে আপনার সমস্ত তথ্য ঠিক থাকবে এবং আপনি তখন এটা সাবমিট করে দিতে পারবেন। তো আমাদের এই অংশর কাজ শেষ। আমরা এখন সেভ দিয়ে পরের অংশে যাচ্ছি। এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট টোটাল আর একটা সামারি আকারে আসছে। ইনকাম ফ্রম এমপ্লয়ি, আমার চাকরি থেকে কত টাকা ইনকাম, সব ইনকামগুলো এখানে যোগ হয়েছে। ফরেন ইনকাম আছে কিনা থাকলে এখানে দিতে হবে। তাহলে আমার টোটাল ইনকামটা এখানে আসছে। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম যেটা আছে সেটাও এখানে আসছে। তারপরে আরও যতগুলো তথ্য দেয়া হয়েছে সবগুলো, যেমন ট্যাক্স রিবেট কত, আমার অন ইনভেস্টমেন্ট যেটা আছে সেই অংশটাও এখানে দেয়া আছে। এটা হয়ে গেলে আপনি এটাকে সেভ দিয়ে দিতে পারেন। দেন এরপরে আর একটা অংশ আছে, এইখানে দেখেন পেমেন্টের একটা অংশ আছে। তো এইখানে পেমেন্ট থেকে আমার সমস্ত সোর্স দেয়া আছে, অ্যাডভান্স ইনকাম দেয়া আছে। তো ফাইনাল পেয়েবল করা আছে। এখন আমার এদিকে হিসাব নিকাশ সব কমপ্লিট। এখন প্রসেস টু অনলাইন রিটার্ন। এখন যদি আমি আমার এদিকের তথ্য সব ঠিক থাকে তাহলে আমি এটাতে ক্লিক করলে আমি একটা সামারি পাবো এবং সেই সামারিটা আমি সাবমিট করে দিতে পারবো আমার রিটার্নের ক্ষেত্রে। তো
তো এইখানে দেখেন ইংলিশ এবং বাংলা দুইভাবেই আছে, আপনি দুইটাই দেখতে পারেন। তো এই অনুযায়ী এখানে আমার সামারিটা কিভাবে আসছে দেখেন। ডেট অফ রিটার্ন সাবমিশন আজকে 17 তারিখ, 17 ডিসেম্বর 2024। তো এইখানে আমার প্রাইমারি ইনফরমেশন যতগুলো আছে সবগুলো আসছে। তো এই তথ্যগুলো আমি একবার চেক করে দেখব, দেখে তারপরে সব ঠিকঠাক থাকলে সাবমিট করে দিব। এখন পার্টিকুলার অফ ইনকাম, আমার ইনকামের যে ইনফরমেশনগুলো আগে দিয়েছিলাম সেটাই সামারি আকারে আসছে। তো এটা খেয়াল রাখতে হবে যে আমার আগের সামারি এবং এটার সাথে মিল আছে কিনা। এইখানে একটা ভেরিফিকেশন সার্টিফিকেট দেয় এর সাথে সাথে সিগনেচার। তো আপনি যখন অনলাইনে সাবমিট করবেন অটোমেটিক্যালি আপনার এই ডকুমেন্টসগুলো আপনার জন্য রেডি হয়ে যাবে এবং আপনি সাথে সাথে এই ইনফরমেশনগুলো প্রিন্ট দিয়ে রাখতে পারেন বা আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। এখানে আমি আমার বেতনাদি সংক্রান্ত যে সমস্ত তথ্য দিয়েছিলাম সব এখানে সামারি আকারে আসছে। এখানে আমার ইনকাম কত, আমাকে ট্যাক্স দিতে হবে কত, ট্যাক্স কোনটার উপরে ট্যাক্স হবে না, এখানে পুরো তথ্য আছে। তো সেই অনুযায়ী আপনার সাব টোটালটা মিলিয়ে দেখতে হবে যে আপনার যদি এখানে 3 লাখ টাকার উপরে হয় বাৎসরিক ইনকাম, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে মিনিমাম। সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে 5,000 এবং অন্যান্য জেলা শহরের জন্য আলাদা। তো এখানে যেহেতু সাব টোটাল আমার 3 লাখ টাকার কম আছে, সো আমাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে। বাকি তথ্যগুলো সব পূরণ করা শেষ। এখানে একটা স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টটাও জরুরি। এই স্টেটমেন্টটাও আপনাকে মিলিয়ে দেখতে হবে যে আপনি বাৎসরিক যেটা খরচ দেখিয়েছিলেন যে আপনার এক বছরে কি কি খরচ, কোন পারপাসে কত টাকা, সেটাও আপনাকে এখানে দেয়া আছে সামারি আকারে। এখানে আরেকটা ভেরিফিকেশন সার্টিফিকেট আছে। এখানে আরেকটা সামারি আছে আমার নিজের সমস্ত তথ্য। এই অ্যামাউন্টগুলোকে খেয়াল রাখতে হবে এবং আপনার প্রিভিয়াস যে রিটার্ন দাখিল করবেন সেই সমস্ত তথ্য আপনাকে একটা প্রিন্ট করে নিয়ে বসতে হবে নতুন বছরের রিটার্ন দাখিল করার জন্য। তো আমি আমার আগের তথ্য অনুযায়ী সমস্ত ডকুমেন্টস ফিল আপ করেছি। এখন এটা সাবমিট করার পালা। তো এইখানে এইটা গেল আপনার ইংলিশ ভার্সন। আমি সাবমিট করার আগে বাংলা ভার্সনটা আর একটু দেখতে চাই। এখানে বাংলা দেখার অপশন আছে, আপনি এখানে বাংলাতে ক্লিক করলে দেখুন এখানে সব তথ্য বাংলায় আসছে। জাতীয় রাজস্ব বোর্ড, স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন। তো এখানে যে তথ্যগুলো ইংরেজিতে ছিল সেই তথ্যগুলোই আবার বাংলায় দেখাচ্ছে। এটা যার জন্য যেটা সুবিধা মনে হয় সে সেটাতে দেখে কনফার্ম করে সাবমিট করে দিতে পারেন। সেম জিনিস এর আগেরটাতে যা গেছে এটাতেও সেম। তো এইভাবে আপনি পুরো রিটার্নটাকে দেখে দাখিল করে দিতে পারেন। এখানে সমস্ত তথ্য আছে। এখন আবার আগের জায়গায় ভেরিফিকেশনে চলে আসছে। এখন আমি যদি এটাকে সাবমিট করি তাহলে আমার রিটার্নটা দাখিল হয়ে যাবে এবং দাখিল হয়ে গেলে এটাকে আর কোনোভাবে চেঞ্জ করার সুযোগ নাই। তো প্রথম কথা এবং শেষ কথা, আপনি সাবমিট করার আগে বারবার করে দেখে নেবেন যে আপনার কোনো তথ্য ভুল যাচ্ছে কিনা। যতক্ষণ আপনি সাবমিট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে সংশোধন করার সুযোগ পাবেন। তো আমার এখন পর্যন্ত যেটুকু দেখেছি এবং আমি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে সহযোগিতা নিয়ে যে পর্যন্ত রেডি করেছি তাতে আমার কোনো ডাউট নেই এবং আমি এখন এটা সাবমিট করে দিব। তো আমি জাস্ট দেখাচ্ছি এখানে সাবমিট রিটার্ন, এখানে সাবমিট রিটার্নে ক্লিক করলে রিটার্নটা সাবমিট। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন? এখানে আর একটা ওয়ার্নিং দিচ্ছে তারা, যদি আমার এটা সব ঠিকঠাক থাকে তাহলে আমি ইয়েস করে দিব। তো আমি এখন ইয়েস করে দিচ্ছি। আমি ইয়েসে ক্লিক করে দিলাম।
দেখুন আমার রিটার্নটা সাকসেসফুল দেখাচ্ছে। এখানে জাতীয় রাজস্ব বোর্ডের একটা সার্টিফিকেট অভিনন্দন বার্তা আসছে, ডিয়ার মিস্টার সোহেল রানা, কংগ্রাচুলেশন, ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল। তার মানে আমি যে রিটার্নটা দাখিল করলাম সেটা সাকসেসফুলি দাখিল হয়ে গেছে। তো এইখানে আমাকে একটা রেফারেন্স নাম্বার তারা জেনারেট করে দিয়েছে, এটা মেবি অটো জেনারেট। তো এখানে আবার বলছে ওয়ান্ট টু ভিউ অর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, মানে আমি যে রিটার্নটা দাখিল করলাম সেটার অ্যাকনলেজমেন্ট স্লিপটা আমি দেখতে চাই বা ডাউনলোড করতে চাই কিনা। অবশ্যই চাই, যেহেতু আমি রিটার্ন দাখিল করলাম আমার এই তথ্যগুলো লাগবে। তো আমি অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটাও এখন দেখে নিচ্ছি। দেখুন আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র বা প্রত্যয়নপত্র। তো আমি যে আয়কর রিটার্নটা দাখিল করলাম জাতীয় রাজস্ব বোর্ডের অফিস থেকে, এই ধরনের সার্টিফিকেট বা প্রাপ্তি স্বীকারপত্র তারা আমাকে দিচ্ছে। এখানে করদাতার নাম আছে, টিন নাম্বার আছে, সার্কেল কোথাকার সেটা দেখাচ্ছে, মোট আয় কত, পরিশোধিত আয় 0 টাকা, যেহেতু আমি জিরো রিটার্ন দাখিল করেছি। রিটার্ন রেজিস্টারের ক্রমিক নম্বর, রিটার্ন দাখিলের তারিখ আজকে 17 ডিসেম্বর 2024। তো এইটা আমি এখন ডাউনলোড করে রাখছি। এটা আমার জিরো রিটার্নটা দাখিল হয়ে গেছে। আমার যে প্রাপ্তি স্বীকারপত্রটা অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটাও চলে আসছে। এখন কেউ যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করে নিতে পারেন। তো আমি এখন প্রিন্ট করব না, আমি জাস্ট এখন পিডিএফ আকারে সেভ করে নিব। সেভ অ্যাজ পিডিএফ, সেভ করে দিলাম। এটা আমি আমার ডেস্কটপে আপাতত সেভ করে দিচ্ছি। জাস্ট সেভ হয়ে গেল আমার রিটার্ন দাখিল। তো এই হচ্ছে সর্বশেষ তথ্য। জিরো রিটার্ন দাখিলের ক্ষেত্রে A to Z পর্যন্ত পাবেন এই ভিডিওতে। তো ধন্যবাদ সবাইকে। আর সবাই যার যেভাবে ইনকাম আছে অবশ্যই রিটার্ন দাখিল করবেন। কোনো প্রয়োজন হলে সহযোগিতা নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।